এই নিষিদ্ধ এই কার্যক্রম নিষিদ্ধকরণ এই ধরনের আক্রমণ অথবা যেটি ঝটিকা মিছিল মাঝে মধ্যেই আসে সেটি আসলে বন্ধ করবে কিনা বা সেটি ঠেকানো সম্ভব হবে কিনা এই কার্যক্রম নিষিদ্ধকরণ আপনার কাছ থেকে পরে এসে জানবো। আসতে চাই যুগ্ম সদস্য সচিব এনসিপি মুশফিকুর সালেহীন আপনার কাছে একেবারে সরাসরি প্রশ্ন। অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তি দ্বারা তৈরি এনসিপি, এটি বলা হয় আপনাদের দলের পক্ষ থেকে, সেই শক্তি 9 মাস পরে এসে কেন রাজপথে নামতে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য, যেখানে বলা হয় ইউনূস সরকার এই ছাত্রদের দ্বারাই নির্বাচিত? তাহলে আবার কেন আপনাদের এই আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামতে হলো, এবং সেইটি বোধোদয় কেন 9 মাস পরে হলো আপনাদের, বা কেন 9 মাস পরেই মনে হলো যে আন্দোলনে নামা উচিত? ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন তাদের সকলকে। আমার মনে হয় এইভাবে বলাটা ঠিক হবে না যে 9 মাস পরে আমাদের বোধোদয় ঘটেছে বা 9 মাস পরে আমাদের মনে হয়েছে। কেননা আপনি যদি এনসিপি গঠন হয়েছে 2 মাস হলো এবং তারপরে গঠন হওয়ার পরেই তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, নাগরিক কমিটি ছিল। হ্যাঁ, আমি আসছি সেই জায়গাতেই। সেখানে এনসিপি গঠনের পরে রমজান মাস ছিল, তারপর রমজান মাসের ঈদের পরই আমরা যখন আমাদের রাজপথে কর্মসূচিগুলো দিলাম, সেই কর্মসূচির ফোকাসটাই ছিল আওয়ামী লীগের বিচার। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি তুলেছিলাম যে আওয়ামী লীগকে সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদের মূল দাবিটা ছিল বিচারটা করতে হবে, এবং সেই সাথে নিবন্ধন বাতিলের যে দাবিটা সেটাও আমাদের কাছে ছিল। এবং সেটাতে কিন্তু ধারাবাহিকভাবেই গত 1 মাসে আমাদের পুরো দেশেই বিভিন্ন বিভিন্ন ইউনিট রয়েছে, এখনও কমিটি হয়নি, কিন্তু যে কর্মীরা রয়েছেন তারা কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়েছে। এবং তার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে কিছুদিন আগেই আমরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সেখানে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করার দাবিতে আমরা একটা সমাবেশও করেছি। এবং এই দাবিটা আসলে আমাদের সেই গত 9 মাস ধরেই জারি ছিল, কিন্তু আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এই দাবিতে আসলে কর্ণপাতটা ওইভাবে করা হচ্ছিল না। কর্ণপাতটা তো করা হচ্ছিলই না, এর পাশাপাশি আমরা দেখেছি যে প্রথমত যখন এই আইসিটি অ্যাক্টটা প্রথম এই সরকার এসে অ্যামেন্ড করলো, সংস্কার করলো, সেই সংশোধনীর ড্রাফটে শুরুতে এই দল হিসেবে বিচারের বিধানটি ছিল, কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে সেটা পরবর্তীতে উপদেষ্টা পরিষদে বাদ দেওয়া হলো। এবং সেটি অপব্যবহার হতে পারে এরকম একটি ব্যাখ্যায়, যেই ব্যাখ্যাই হোক সেটা এখন তারা আবার করেছেন, সেটা তখন বাদ দিয়েছেন তারা। পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের সরকারের ইনফ্যাক্ট আইন উপদেষ্টাও তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি একটি বক্তব্যে বলেছিলেন যে তিনি মনে করেন দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। আমরা দেখেছি আমাদের অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা বলছেন। আমরা এখন এসে শুনছি যে বিভিন্ন রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে তারাই প্রথম আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছেন। কিন্তু দেখবেন একটা রাজনৈতিক দলের তো বিভিন্ন বিষয়ে অনেক রকম বক্তব্য থাকে, কিন্তু তারা তাদের বয়ানে কোনটা আসলে ফোকাসে রাখে, তাদের এজেন্ডা সেট করে কোনটা। যেমন আমরা দেখেছি বিএনপি নির্বাচনকেই তাদের এজেন্ডা হিসেবে সেট করেছে, কিন্তু আমরা কখনোই এই প্রধান যে একটা বাংলাদেশে এখন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল, তাদেরকে আমরা কখনোই দেখিনি যে আওয়ামী লীগের বিচারের বিষয়টিকে তাদের রাজনৈতিক বয়ানের কেন্দ্রে নিয়ে আসতে। উল্টো আমরা তাদেরকে বারবার বলতে শুনেছি যে তারা নিষিদ্ধ করার পক্ষপাতী না, কারণ এটা নাকি গণতান্ত্রিক হয় না। একই জিনিস আমরা দেখেছি আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিদেশি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে যেয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। তো এর পাশাপাশি আমরা যখন নানা দিক থেকে শুনতে পাই যে আওয়ামী লীগ একটা রিফাইন্ড আওয়ামী লীগ কে আবার মাঠে নিয়ে আসার এক ধরনের পরিকল্পনা চলছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা হাসনাত আবদুল্লাহর উপরে একাধিকবার হামলা হয়েছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র এনসিপি না অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও তাদের কর্মকাণ্ড বা কর্মসূচি চলাকালীনও হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিচ্ছে। এগুলো কিন্তু আমাদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি করেছিল, যেটা আসলে একটা টিপিং পয়েন্টে পৌঁছে গেছে যখন সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, তিনি যখন দেশ থেকে পালালেন তারপরেই। এবং সেখানেই আসলে প্রশ্নটা তৈরি হলো, আসলে এই প্রশাসন যেটাকে আপনারা আসলে বা অনেকেই বলার চেষ্টা করেন যে এই সরকারটা হচ্ছে এই ছাত্রদের সরকার, সরকার নিজেই বলেছে যে ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছে, ছাত্ররা নির্বাচিত করেছে, জনগণের এক ধরনের ম্যান্ডেট তো রয়েছেই। কিন্তু দেখুন এই সরকারের গঠনের সাথে যারা আছেন, এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, সরাসরি শুধুমাত্র 2 জন এই আন্দোলনের সাথে ছিলেন, বাকি অনেকে সমর্থন ছিল। কিন্তু এদের প্রত্যেকের ব্যক্তিগত প্রোফাইল যদি দেখেন, আপনি অনেককে বলতে পারবেন যে তারা বিএনপি ঘেঁষা, অনেককে বলতে পারবেন তারা অন্যান্য বিভিন্ন ঘরানার সাথে রয়েছেন। ইনফ্যাক্ট এখানে কওমি ঘরানার ব্যক্তিদের প্রতিনিধিত্ব রয়েছে, বাম সংগঠন
সংগঠনগুলো যারা রয়েছে তাদের প্রতিনিধিত্ব রয়েছে, এবং এমনকি আমাদের যারা এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন তারা বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও তারা আলোচনা করেছেন, এবং তার বিভিন্ন জনের ব্যাপারে ভেটো থাকলে বা আপত্তি থাকলে সেটাও কেউ মানে আমলে নেওয়া হয়েছে। তার মানে কি, এই সরকারে সকল মতের মানুষের একটা প্রতিফলনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। যেখানে আপনি আরেকটা জিনিস দেখবেন, এই এনসিপিতে বা বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটিতে আমরা যারা এসে যুক্ত হয়েছি, আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে অ্যাক্টিভিজম করেছি বা রাজনীতিতে করেছি, আমাদের একক কোনো রাজনৈতিক দলের কাঠামো বা ছিল না। তো সেই জায়গা থেকে যখন এই সরকারটা গঠিত হয়, এই সরকার আমাদের সমর্থনটি রয়েছে, কিন্তু সরকারে কিন্তু সবচেয়ে একটা দলীয় সরকার হলে যেটা হয় যে ওই দলেরই সবগুলো মানুষ সরকারে থাকে, সেটা কিন্তু এই সরকারের দেখিনি আমরা। তাই সামগ্রিক যে কনটেক্সট আমি বললাম বা বাকি দুইজন সহ আলোচক বললেন, সেটার কারণে এক ধরনের পরিস্থিতি তৈরি হলো, যার কারণে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। সেখানে আসলে একটা জেনারেল প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনটা হয়েছে, সেখানে এনসিপিও সংহতি জানিয়েছে, অন্যান্য অনেক রাজনৈতিক দল সংহতি জানিয়েছে, এবং এটি আসলে একটা সময়ের প্রয়োজনে হয়তো এটা হয়েছে। তো আমরা যেটা মনে করি যে সরকার যেই সিদ্ধান্তটা নিয়েছে একেবারে পরিষ্কার একটি